ঠিক আছে, তাহলে আমরা আমাদের নতুন সিরিজ শুরু করতেছি, এটা হচ্ছে জৈব প্রযুক্তি। ঠিক আছে, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সিরিজ। তো এই চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে টিস্যু কালচার। এসএসসি লেভেল থেকে টিস্যু কালচার নিয়ে আলোচনা আছে। তো টিস্যু কালচার নিয়ে আলোচনা শুরু করার আগে আমি আরেকটা ছোট্ট বিষয় আগে বলে নিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে জীবাণু মুক্ত করতে হয়। জীবাণু মুক্ত করার পদ্ধতি। তো আমি যখন টিস্যু কালচার করব আমাকে আমি যখন টিস্যু কালচার করব আমাকে যে টিস্যু কালচারের স্যাম্পলটা নিব ওইটাকে জীবাণু মুক্ত করতে হবে। স্যাম্পলটা যে জায়গায় রাখবো সেই জায়গাটাকে জীবাণু মুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম কোন জিনিসটাকে কি দিয়ে জীবাণু মুক্ত করতে হয় কিছু হিসাব আছে। ঠিক আছে, যে ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে জীবাণু মুক্ত করা যায় না। তবে জীবাণু মুক্ত করার দুইটা পদ্ধতি আছে। একটাকে আমরা বলি হচ্ছে ডিসইনফেকশন, আরেকটাকে আমরা বলি হচ্ছে নির্বীজকরণ। কিভাবে নির্বীজকরণ করি? বাই অটোক্লেভ। অটোক্লেভের মাধ্যমে আমরা নির্বীজকরণ করি, আরো অনেকভাবে করতে পারি। তাহলে তোমরা শুধু মনে রাখো নির্বীজকরণ। আচ্ছা, কিভাবে করতে পারি এটা পড়া। নির্বীজকরণ বা ইংরেজিতে বলা হচ্ছে স্টেরিলাইজেশন। তাহলে ডিসইনফেকশন আরটা হচ্ছে নির্বীজকরণ বা স্টেরিলাইজেশন। এটার মাধ্যমে শুধুমাত্র জীবাণু মুক্ত হবে। এটার মাধ্যমে জীবাণু মুক্ত হবে, জীবাণু ও স্পোর মুক্ত হবে। স্পোর মুক্ত জিনিসটা কি? ধরো তুমি একটা আমরা ফ্লোরে বিভিন্ন ডেটল দিয়ে ফ্লোর ওয়াশ করি না? বাসার ফ্লোরকে ধরো ডেটল দিয়ে ওয়াশ করলা, তখন হবে কি বাসার ফ্লোরে যে জীবিত ব্যাকটেরিয়া ছত্রাক গুলো ছিল এগুলো কি হয়ে যাবে? মরে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ব্যাকটেরিয়ার একটা স্পোর থাকে, ছত্রাকের একটা স্পোর থাকে, স্পোর মানে হচ্ছে কি যেটা দিয়ে ব্যাকটেরিয়া ছত্রাকেরা বংশ বিস্তার করে। ঠিক আছে, যে স্পোর বা বাংলায় বললে বীজ, এটা কিন্তু কি হবে না, তুমি এই যে ডেটল দিয়ে ওয়াশ করলে নষ্ট হবে না, এটা থেকে যাবে। পরবর্তী যে কোনো সময় এটা থেকে আবার নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে, নতুন ছত্রাক তৈরি হবে। তাহলে স্পোর মুক্ত করার জন্য আলাদা করে কিছু কি আছে, পদ্ধতি আছে, নির্দিষ্ট টেম্পারেচার নির্দিষ্ট চাপে কিছু। এর মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে অটোক্লেভ। তাহলে স্পোর মুক্ত করার অন্যতম পদ্ধতি কি? অটোক্লেভ। অটোক্লেভ, ঠিক আছে। অটোক্লেভ অটোক্লেভ কিভাবে করতে হয়? একটা যন্ত্র আছে, যে যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 15 পাউন্ড, এলবি মানে হচ্ছে পাউন্ড, ঠিক আছে, পার ইঞ্চ স্কয়ার, প্রতি বর্গ ইঞ্চি জায়গায় 15 পাউন্ড কি দিতে হবে, চাপ দিতে হবে। স্পোর মুক্ত করার জন্য অটোক্লেভ। হ্যাঁ, 15 থেকে 20 মিনিট রাখলে কোন একটা জিনিসকে, কোন একটা যন্ত্রকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 15 পাউন্ড পার ইঞ্চ স্কয়ার চাপ, এবং এই শর্তে 15 থেকে 20 মিনিট রাখলে কি হয়ে যায়, ওই 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 জায়গাটা বা ওই পদার্থটা স্পোর মুক্ত, জীবাণু মুক্ত তো বটে, স্পোর মুক্ত পর্যন্ত হয়ে যায়। এখন এছাড়া কোনো পদ্ধতি আছে স্যার? আর অনেক পদ্ধতি আছে, কিন্তু কথা হচ্ছে অটোক্লেভ হচ্ছে বেস্ট। এখন অটোক্লেভ আমরা কাদেরকে দিতে পারবো না। তুমি কোনো প্লাস্টিক জিনিসকে অটোক্লেভ করতে পারবা না? 120 ডিগ্রি সেলসিয়াস দিলে প্লাস্টিক কি হয়ে যাবে, গলে যাবে। তাহলে প্লাস্টিক করতে পারবে না, ঠিক না? তারপর হচ্ছে কোন একটা জীবিত জিনিস, এটাকে অটোক্লেভ করতে পারবে তুমি, এখানে অটোক্লেভ মরে যাবে এটা। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা জিনিসকে তুমি করতে পারবে না, সেটা হচ্ছে ধারালো জিনিস। ঠিক আছে, তোমাদের বইয়ে ভালো করে রিডিং করলে, ফাঁক ফোঁক দিয়ে রিডিং করলে দেখবে এটা পাবা। ধারালো, ঠিক আছে, ধারালো কোনো পদার্থকে অটোক্লেভ পদ্ধতিতে নির্বীজকরণ করা যাবে না। ধারালো পদার্থকে কোন পদ্ধতিতে? 15 আইভি। 15 আইভি, 15 এলবি। আচ্ছা, কোন ধারালো পদার্থকে কি কোন পদ্ধতিতে করা যায় না? অটোক্লেভ পদ্ধতিতে কোন ধারালো পদার্থকে স্পোর মুক্ত করা যায় না। কেন করা যায়? যায় না দানা করা যায়, কিন্তু এতে আমার অসুবিধাটা কি হবে, ধারালো পদার্থের ধারটা নষ্ট হয়ে যায়। ধারালো পদার্থের ধারটা নষ্ট হয়ে যায়। সেজন্য ধারালো যে যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে আমরা নির্বীজকরণ করব কোন পদ্ধতিতে? রাসায়নিক পদ্ধতিতে। কোন পদ্ধতিতে করব? রাসায়নিক পদ্ধতিতে। রাসায়নিক পদ্ধতি, ধারালো পদার্থ। হ্যাঁ, ধারালো পদার্থ।
রাসায়নিক পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আছে আছে হচ্ছে 95% অ্যালকোহল দ্রবণে ডুবাইতে হবে। তোমাদের বই ভালো করে রিডিং করলে এটা পাবো। 95% অ্যালকোহল দ্রবণে ডুবাইলে কি হয়ে যায়? নির্বীজকরণ হয়ে যায়। আর একটা পদ্ধতি আছে বার্নার। বার্নার বার্নার হচ্ছে একটা বিশেষ ধরনের চুলা। এই বার্নারে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করা যায়? তৈরি করা যায়। 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তবে এখানে যে তাপমাত্রা অনেক, একটা অসুবিধা হচ্ছে তাপমাত্রা অনেক, আর একটা অসুবিধা হচ্ছে এখানে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগে। কতক্ষণ টাইম লাগে? 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা টাইম লাগে। অথচ অটোক্লেভে কত টাইম লাগে? 15 থেকে 20 মিনিট। কেন অটোক্লেভে এই টাইমটা লাগতেছে? অটোক্লেভে আমরা টেম্পারেচারের পাশাপাশি প্রেসার দিচ্ছি। চাপের সাথে বার্নারে স্যার বার্নারে তো কোনো চাপের বিষয় নেই, শুধু টেম্পারেচার। হ্যাঁ তো ওখানে চাপের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি? সমানুপাতিক। সমানুপাতিক। একই তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা জিনিস রাখবা, পাশে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরেকটা জিনিস রাখবা। একটাতে তুমি চাপ দিবা না, আরেকটাতে তুমি চাপ দিবা। দেখবা যেটাতে চাপ দিবা সেটাতে সব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা, কারণ সেখানে চাপের প্রভাবে জলীয় বাষ্পটা কি, মানে আর্দ্রতা, জলীয় বাষ্প একটা আর্দ্রতা তৈরি হয়। আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটা মিলে সহজে কি হয়ে যায়? স্পর্মুক্ত হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে জীবাণুমুক্ত করার পদ্ধতি। প্রথম হচ্ছে ডিসইনফেকশন, যেটা হচ্ছে নরমাল একটা ওয়াশের মতো। ডিসইনফেকশন করলে জীবিত জীবাণুগুলো মরবে, কিন্তু স্পোর থেকে যাবে। আর স্টেরিলাইজেশন বা নির্বীজকরণ, এটা হচ্ছে কি জীবাণু এবং স্পোর মুক্তকরণ। জীবাণু এবং স্পোর মুক্তকরণ আমরা অটোক্লেভ পদ্ধতিতে করতে পারি, কিন্তু অটোক্লেভ পদ্ধতিতে কাজ করা যাবে না, ধারালো পদ্ধতিতে করা যাবে না। তারপর হচ্ছে প্লাস্টিক জাতীয় জিনিসকে করা যাবে না। তারপর রাসায়নিক পদ্ধতিতে আমরা করতে পারি। তাহলে যেগুলোকে আমরা প্লাস্টিক ধারালো পদার্থ, এগুলোকে আমরা কি দিয়ে করবো? 95% অ্যালকোহল দ্রবণ দিয়ে করতে পারি। আরো অনেক কিছু আছে, তোমাদের লেভেলে যে বেশি জানার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আসো টিস্যু কালচার জিনিসটা কি। প্রথম আসো কালচার। কালচার শব্দটা কি? কালচার মানে হচ্ছে, আমরা সোজা বাংলায় বললে চাষ। কালচার মানে কি? সোজা বাংলায় বললে চাষ। কিন্তু ল্যাবরেটরির ভাষায়, সায়েন্সের ভাষায় কালচার মানে হচ্ছে কি, তুমি একটা জিনিসকে এরকম একটা ছোট ডিশের মধ্যে কি করবা? ছোট ডিশের মধ্যে গ্রো করবা। একটা ছোট ডিশের মধ্যে একটা জিনিসকে কি করবা? গ্রো করবা, মানে বৃদ্ধি করবা। ঠিক আছে? আচ্ছা, নির্দিষ্ট কিছু পরিবেশে এটা এই কাজটা তুমি করবা। যেমন টিস্যুকে করলে টিস্যু কালচার, ব্যাকটেরিয়াকে করলে তাহলে কি হবে? ব্যাকটেরিয়া কালচার, ভাইরাসকে করলে ভাইরাস কালচার, ছত্রাককে করলে ছত্রাক কালচার। ঠিক আছে? এরকম কালচার করে বিভিন্ন নমুনাকে কি করা যায়? সংখ্যা বৃদ্ধি করা যায়। বিভিন্ন নমুনাকে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে পারো। তো ওখানে তুমি খাবার দাবার, পুষ্টি পদার্থ যা দেওয়া দরকার সেগুলো ওখানে সব তুমি কি করবা? প্রোভাইড করবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু নিয়ে যে কালচারটা করা হয় এটাকে বলা হচ্ছে কি? টিস্যু কালচার। আর কালচার মানে হচ্ছে কি, ল্যাবরেটরিতে করতে হবে। কালচার মানে কি? ল্যাবরেটরিতে করতে হবে। এটা মনে রাখতে হবে। কালচার যেখানে সেখানে করলে হবে না। কালচার মানে পরীক্ষাগারে যে কাজটা করা হয় এটাকে বলা হচ্ছে কালচার। আচ্ছা, তাহলে টিস্যু কালচারের ধরনের উপর ভিত্তি করে টিস্যু কালচারের আরো অনেকগুলো নাম আছে। প্রথমত টিস্যু কালচার আমরা কিনি, ছোট্ট একটা কিনি টিস্যু নিই। বিশাল একটা উদ্ভিদ, ধরো তুমি চিন্তা করলা একটা উদ্ভিদ বিলুপ্ত, মানে সহজে উৎপাদন, যেমন ধরো কলা গাছ। একটা কলার চারা তৈরি হয় শাখার থেকে, মানে কলা গাছের গোড়া থেকে কতগুলো শাখারের মতো জিনিস তৈরি হয়, ওখান থেকে একটা চারা পাওয়া যায়। কিন্তু তুমি চিন্তা করতেছো আমার তো অনেকগুলো কলা চারা দরকার এবং অল্প সময়ের মধ্যে দরকার। কখন এই কলা চারাটা বড় হবে, এটার গোড়া থেকে একটা শাখার উঠবে, এটা থেকে আমি গাছ আর একটা পাবো, ওদিন ওয়েট করার টাইম আমার নাই। আমার অল্প সময়ের মধ্যে অনেকগুলো কি দরকার? কলা চারা দরকার। ঠিক আছে? অথবা যে উদ্ভিদগুলো দেরিতে দেরিতে ফল দেয়, এগুলোর চারা উৎপাদন করতে গিয়ে আমরা এগুলো প্রয়োগ করি। তখন তুমি চিন্তা করলা না, ওখান থেকে একটা টিস্যু নিই, টিস্যু কালচার করে আমি অনেকগুলো চারা এটাকে আমি কি পাই যাবো। তাহলে তুমি টিস্যু কালচারের জন্য তাহলে কি টিস্যুটা নিবা? তুমি কি শিকড় থেকে টিস্যু নিবা? টিস্যু মানে কি? কলা আর কি। তুমি কি শিকড় থেকে নিবা, নাকি কাণ্ড থেকে নিবা, না পাতা থেকে নিবা, না মুকুল থেকে নিবা, কোথা থেকে নিবা? সবচেয়ে টিস্যু কালচারের জন্য সবচেয়ে উত্তম নমুনা কি? ভাজক টিস্যু। উত্তম নমুনা কি? ভাজক টিস্যু। ঠিক আছে? অর্থাৎ যে টিস্যুগুলো বিভাজন হার বেশি। তাহলে কোন টিস্যুটা তুমি টিস্যু কালচারের জন্য বাছাই করবা? যে টিস্যুটা বিভাজন হার সবচেয়ে বেশি। তো সাধারণত কোন কোন টিস্যুকে আমরা বাছাই করি? কক্ষমুকুল, এগুলো বইয়ে আছে। কক্ষমুকুল, শীর্ষমুকুল, তারপর হচ্ছে ফুলের পাপড়ি। এগুলো ভাজক টিস্যু কালচারের জন্য উপযোগী। হ্যাঁ, এগুলো হচ্ছে টিস্যু কালচারের জন্য সবচেয়ে বেশি উপযোগী। কক্ষমুকুল, শীর্ষমুকুল, ফুলের পাপড়ি। ঠিক আছে?
আচ্ছা, এগুলো এই জায়গাগুলো থেকে টিস্যু কালচারের নমুনা সবচেয়ে বেশি নেওয়া হয়। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে টিস্যু কালচারের নমুনা সবচেয়ে বেশি নেওয়া হয়। আর একটা জায়গা থেকে নেওয়া যেতে পারে কচি পাতা। আচ্ছা এখানে ভাজক টিস্যু মানে কি বুঝাইছে? হ্যাঁ, ভাজক টিস্যু মানে কি বুঝাইছে? ভাজক টিস্যু মানে যে টিস্যুগুলো বিভাজিত হয়, যে টিস্যুগুলোর বিভাজন হার অনেক বেশি। ঠিক আছে, মেরিস্টেম ইংরেজিতে বলা হয়, ভাজক টিস্যুকে ইংরেজিতে বলা হয় কি? মেরিস্টেম। মেরিস্টেম। আচ্ছা, এই যে কক্ষমুকুল, শীর্ষমুকুল এগুলো কি? হ্যাঁ, কি স্যার? কক্ষমুকুল, শীর্ষমুকুল এগুলো কি? এগুলো হচ্ছে মানে কাণ্ডের শীর্ষভাগ। স্টেম, কাণ্ড ইংরেজি হচ্ছে কি? স্টেম। স্টেম কাণ্ডের শীর্ষভাগ। তোমরা বিভিন্ন উদ্ভিদের মানে যে ঢালগুলো বের হয়, ঢালের একদম শীর্ষভাগে দেখবা ছোট একটা কচি কচি জায়গা আছে, হ্যাঁ। ফুলের মুকুলের মতো দেখায়, কিন্তু এটা আসলে ফুলের মুকুল না, এটা থেকে পরবর্তীতে আরো কাণ্ড, আরো পাতা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাগুলো অন্য জায়গা থেকেও নেওয়া যায়, কিন্তু এখান থেকে নিলে সবচেয়ে বেশি কি সেফ, টিস্যু কালচারের নমুনাটা সবচেয়ে বেশি ভালো নমুনা হবে। আচ্ছা, এখন দেখো আমরা নমুনাটা কতটুকু নমুনা নিই? ছোট্ট একটা নমুনা নিই, ছোট্ট একটা কি নিচ্ছি? এই ছোট্ট একটা নমুনা থেকে আমি হাজার হাজার চারা তৈরি করব। দেখো এই সামান্য ছোট্ট এই নমুনা থেকে হাজার হাজার চারা তৈরি করবো। এই নমুনা থেকে যদি 100 চারা তৈরি করি, 100 চারাগুলো সবগুলোর বৈশিষ্ট্য কি হবে? সেম রকম হবে, ভিন্ন ভিন্ন রকম হবে না, সেম রকম হবে। কারণ একটা টিস্যু থেকে সব চারা আসছে, সবার সোর্স কি? সেম। যেমন তুমি যদি এক বাগানে 5টা আম গাছ হয়, 5টা আম গাছ থেকে যদি 5টা আঁটি নিয়ে 5টা আম চারা তৈরি করো, 5টা 5 রকমের হইতেই পারে, কিন্তু কারণ তুমি 5টা আম গাছ থেকে 5টা আম নিছো, অথবা একই আম গাছ থেকে ভিন্ন ভিন্ন ধরনের আম নিছো, কোনো একটা আম একটু বেশি বড় হয়েছিল, কোনো একটা আম একটু ছোট হয়েছিল, কিন্তু এখানে তো সেরকম কিছু নেই। ওখানে চারাগুলো ভিন্ন ভিন্ন হবে কেন? কারণ সোর্স ভিন্ন ভিন্ন, তুমি ভিন্ন ভিন্ন আম থেকে আঁটি নিছো, ভিন্ন ভিন্ন গাছ থেকে আম পারছো, কিন্তু এখানে তো কি একই ছোট্ট এক জায়গা থেকে 100টা চারা হয়েছে, তাহলে ওদের সবার বৈশিষ্ট্য কি হবে? একই সেম হবে। এটাকে আমরা বায়োলজির ভাষায় কি বলি? ক্লোন বলি, ঠিক না? ক্লোন প্রযুক্তি বলি, ঠিক আছে, ক্লোন টেকনোলজি বলি। সেজন্য টিস্যু কালচার আরেকটা অপর নাম কি? ক্লোন প্রযুক্তি। টিস্যু কালচার আরেকটা নাম কি? ক্লোন প্রযুক্তি। ক্লোন প্রযুক্তি। আচ্ছা, গেল। তারপর আসো, আমরা এই জিনিসটা কি ছোট্ট একটা নমুনা ব্যবহার করছি, ঠিক না? কিন্তু এই ছোট্ট নমুনাকে আমরা বাড়াইয়ে 100টা চারা করে ফেলছি, সেই 100 চারা থেকে একসময় কি হবে? 100টা গাছ হবে, ঠিক না? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো হচ্ছে একটা ছোট্ট জিনিসকে আমরা কি করছি? প্রপাগেট করছি। কি করছি? প্রপাগেট মানে কি? সংখ্যায় বৃদ্ধি করছি, বড় আকারে বড় করছি। সেজন্য টিস্যু কালচার আরেকটা নাম হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন, এটা হচ্ছে টিস্যু কালচারের আরেকটা নাম। আচ্ছা, তারপরে দেখো আমরা টিস্যু কালচার কি এই ল্যাবরেটরিতে করছি নাকি প্রকৃতিতে করছি? নরমাল মাটির মধ্যে করছি, ল্যাবরেটরিতে করছি, ঠিক না? ল্যাবরেটরিতে করছি। সাধারণত মানে গাছ থেকে চারা তৈরি, গাছ থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, মানে ফ্রুট হয়, ফ্রুট থেকে সিড হয়, সিড বা বীজ, সেখান থেকে চারা তৈরি হয়। কিন্তু এখানে সেরকম না করে আমরা ল্যাবরেটরিতে করছি কাজটা। তো এটাকে বলা হয় ইনভিট্রো। এটাকে কি বলা হয়? মানে আমি তোমাদেরকে দুটো শব্দ শেখাই, একটা হচ্ছে টিস্যু কালচার ল্যাবরেটরিতে করাকে ইনভিট্রো বলে। না, বলতেছি যে কোনো প্রসেস দেহের বাইরে। কোথায় করলে? দেহের বাইরে। দেহের বাইরে, অথবা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কাঁচের ভিতরে। কাঁচের ভিতরে মানে কি? দেহের বাইরে। কাঁচের ভিতরে মানে হচ্ছে দেহের বাইরে নিয়ে ল্যাবরেটরিতে যে কনিক্যাল ফ্লাক্স, এগুলো তো কাঁচের জিনিস, ওখানের ভিতরে করা আছে। আর ইনভাইভ হচ্ছে দেহের ভিতরে। ইনভাইভ হচ্ছে কি? দেহের ভিতরে। দেহের ভিতরে। তাহলে নরমালি যে চারা তৈরি হয় স্বাভাবিকভাবে, গাছ থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, এভাবে যে চারা তৈরি হয়, এটা কোন পদ্ধতি? ইনভাইভো পদ্ধতি। কিন্তু আমরা যে টিস্যু কালচার করতেছি এটা কোন পদ্ধতি? ইনভিট্রো পদ্ধতি, ঠিক আছে, ইনভিট্রো পদ্ধতি। সেজন্য টিস্যু কালচারের আরেকটা নাম হচ্ছে ইনভিট্রো কালচার। টিস্যু কালচারের আরেকটা নাম কি? ইনভিট্রো কালচার। ইনভিট্রো কালচার। টিস্যু কালচারের অনেকগুলো নাম আছে, ঠিক না? তাহলে কোনটার কেন আসছে নাম বুঝছো তো? আচ্ছা, এরপর আসো টিস্যু কালচারে আমরা টিস্যু নিচ্ছি। এখন টিস্যুটা যে কোনো এক জায়গা থেকে নিচ্ছি না কয়েক জায়গা থেকে একসাথে নিয়ে মিক্স করতেছি? বলতো যে কোনো এক জায়গাতে, হয় কক্ষমুকুল নিচ্ছি, নাহলে লিফ বা পাতা থেকে নিচ্ছি, নাহলে স্টেম বা কাণ্ড, কচি কাণ্ড থেকে নিচ্ছি, অথবা পাপড়ি থেকে নিচ্ছি, যেখান থেকে নিচ্ছি, যে কোনো এক জায়গা থেকে নিচ্ছি, হর এক জায়গা থেকে নিয়ে মিক্স করতেছি না।
তাহলে তুমি চিন্তা করো, তুমি নিলা হচ্ছে একটা নমুনা, ধরো পাতা থেকে একটা নমুনা নিছো, কোথা থেকে নমুনা নিছো? পাতা থেকে একটা নমুনা নিছো, কিন্তু এটা থেকে কি তুমি শুধু পাতা তৈরি করতেছো না পুরো একটা উদ্ভিদ তৈরি করতেছো? একটা উদ্ভিদ তৈরি করতেছি। পুরো একটা উদ্ভিদ তৈরি করতেছো। মনে রাখবা আমাদের বায়োলজিতে একটা শব্দ আছে টোটিপোটেন্সি। নাম কি? টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি। তো যেই কোষগুলো, কি বললাম, যেই কোষগুলো এই ক্ষমতাটা দেখায় তাদেরকে বলা হয় টোটিপোটেন্ট কোষ। কি বলা হয়? এটা কি টোটিপোটেন্সি মানে আরেকবার বলবেন স্যার? বলতেছি, টোটিপোটেন্ট কোষ জিনিসটা পরে বুঝাবো, আগে শুধু শব্দটা শিখো। তাহলে টোটিপোটেন্সি হচ্ছে একটা বৈশিষ্ট্য, টোটিপোটেন্সি একটা কিসের বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য, যে একটা কোষের বৈশিষ্ট্য। কোষের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যটা যেই কোষের থাকে সেই কোষটাকে আমরা বলি হচ্ছে কি টোটিপোটেন্ট কোষ। কোষ। তো আমি এটা মানব দেহ দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো একটা কোষ এমন একটা কোষ যেটা থেকে রক্তের কোষ তৈরি করা যায়, যেটা থেকে মাংসপেশির কোষ তৈরি করা যায়, যেটা থেকে ব্রেইনের কোষ তৈরি করা যায়, যেটা থেকে হাতের কোষ, হাড্ডির কোষ, পায়ের কোষ সব তৈরি করা যায়। এই ধরনের অলরাউন্ডার একটা কোষ আছে ধরো, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের কোষগুলোকে বলা হয় টোটিপোটেন্ট, অর্থাৎ যে কোষ থেকে অন্য সকল ধরনের কোষ কি করা যায়, তৈরি করা যায়, তাকে বলা হয় টোটিপোটেন্ট কোষ। আচ্ছা, টোটিপোটেন্টের বিপরীত শব্দ হচ্ছে, এটার বিপরীত শব্দ হচ্ছে প্লুরিপোটেন্ট। এর বিপরীত কি? প্লুরিপোটেন্ট। প্লুরিপোটেন্ট। প্লুরিপোটেন্ট মানে যে কোনো এক ধরনের কোষ তৈরি করা যায়। যেমন ধরো একটা কোষ, এগুলোকে আমরা বলি হচ্ছে স্টেম কোষ। যে কোষগুলো থেকে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করা হয় এগুলোই কি কোষ বলা হয়? স্টেম কোষ। স্টেম কোষ বা স্টেম সেল। স্টেম সেল, এটা মনে রাখবা, ঠিক আছে? যে কোষগুলো থেকে অন্য বিভিন্ন ধরনের কোষ তৈরি হয় সেগুলোকে বলা হয় কি? স্টেম সেল। মাতৃকোষ আর কি, সোজা কথা বললে মাতৃকোষ, স্টেম সেল। তাহলে একটা স্টেম সেল টোটিপোটেন্টও হয়তো, টোটিপোটেন্সিও থাকতে পারে, আবার একটা স্টেম সেলের প্লুরিপোটেন্সিও থাকতে পারে। একটা স্টেম সেলকে কখন বলবো যে টোটিপোটেন্ট? যখন ওই স্টেম সেল থেকে তোমার যা ইচ্ছা তা তৈরি করতে পারবা, যে কোনো ধরনের কোষই কি তৈরি করতে পারবা। কিন্তু একটা স্টেম সেলকে কখন প্লুরিপোটেন্ট বলবো? যখন তুমি যে কোনো ধরনের কোষ না, যে কোনো এক লাইনের কোষ তুমি তৈরি করতে পারবা। যেমন ধরো আমাদের শরীরে অস্থিমজ্জাতে কতগুলা কোষ আছে, স্টেম কোষ আছে, যেগুলো থেকে শুধুমাত্র রক্তকণিকা তৈরি করা যায়। হ্যাঁ, লোহিত, শ্বেত, অ্যামোচক্রিকা সবগুলাই তৈরি করতে পারবা, কিন্তু শুধুমাত্র কি রক্তকণিকা। যদি বলা হয় যে একটি মাংসপেশির একটা কোষ তৈরি করে দাও, তো ও পারবে না, ও পারবে না। মাংসপেশির কোষ তৈরি করার জন্য আবার আরেকটা স্টেম সেল আছে, সেই স্টেম সেলের কাজ হচ্ছে শুধু মাংসপেশির কোষ তৈরি করা। তাকে যদি তুমি আবার রক্তকণিকা তৈরি করতে পারো তখন আবার সেইটা পারবে না। তার মানে ওদেরকে আমরা টোটিপোটেন্ট বলতে পারবো? ওদের ক্ষমতাটা কি লিমিটেড, ও একটা নির্দিষ্ট লাইনের কোষ তৈরি করতে পারতেছে, যেটা ইচ্ছা সেটা তৈরি করতে পারতেছে না। সেজন্য এদেরকে আমরা টোটিপোটেন্ট বলতে পারবো না। ওদেরকে আমরা বলবো কি? প্লুরিপোটেন্ট। ওদেরকে আমরা বলবো কি? তাহলে প্লুরিপোটেন্ট মানে কি? যে পদ্ধতিতে যে কোনো একটা লাইনের কোষ তৈরি করা যায়। আর টোটিপোটেন্ট মানে কি তাহলে? যে পদ্ধতিতে সকল লাইনের কোষ তৈরি করা যায়। এখন টিস্যু কালচারকে আমরা কোনটা বলবো? টোটিপোটেন্ট বলবো না প্লুরিপোটেন্ট বলবো? প্লুরিপোটেন্ট। টিস্যু কালচারকে টোটিপোটেন্ট। টোটিপোটেন্ট কারণ নিচে এক জায়গা থেকে টিস্যু, কিন্তু ওখান থেকে পুরো একটা উদ্ভিদ তৈরি করতেছি। ধরো পাতা থেকে একটা টিস্যু নিছি, কিন্তু ওটা থেকে তৈরি করতেছি কি? পুরো একটা উদ্ভিদ। মানে ওখানে শিকড় আছে, ওখানে কাণ্ড আছে, ওখানে পাতা আছে, ওখানে সবকিছু আছে। তার মানে নিঃসন্দেহে এই কোষটা থেকে আমি সবগুলো তৈরি করছি, একটা উদ্ভিদের সবগুলো কম্পোনেন্ট তৈরি করছি। তার মানে সকল লাইনের কোষ তৈরি হয়েছে, কাণ্ডের কোষ তৈরি হয়েছে, মূলের কোষ তৈরি হয়েছে, স্টেমের কোষ, রুটের কোষ, লিফের কোষ সবগুলো তৈরি হয়েছে। কাণ্ডর কোষও তৈরি হয়েছে, মূলের কোষও তৈরি হয়েছে, পাতার কোষও তৈরি হয়েছে, অথচ নিচের পাতা থেকে। তার মানে ওকে আমরা কি বলবো? অবশ্যই টোটিপোটেন্ট বলবো। ওর থেকে তো যা ইচ্ছা তা তৈরি করতে পারলাম। প্লুরিপোটেন্ট বলতাম কখন? যদি শুধু মূল তৈরি করা যাচ্ছে অথবা শুধু কাণ্ড তৈরি করা যাচ্ছে, তখন বলতাম কি? প্লুরিপোটেন্ট। কিন্তু এখন তো সেটা না, সবগুলো তৈরি করা যাচ্ছে। তাহলে ওকে এখন আমরা বলবো কি? টোটিপোটেন্ট। ক্লিয়ার? টোটিপোটেন্সি এবং প্লুরিপোটেন্সি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো আমরা। আচ্ছা, এখন আসো তাহলে টিস্যু কালচার এক ধরনের কি? টোটিপোটেন্সি। টিস্যু কালচার এক ধরনের টোটিপোটেন্সি। তাহলে টিস্যু কালচারকে সর্বপ্রথম যে টোটিপোটেন্সি বলছে এটা কে বলছে? এটা বিজ্ঞানী মর্গান বলছে। তাহলে টিস্যু কালচারকে সর্বপ্রথম টোটিপোটেন্সি বলছে কে? বিজ্ঞানী মর্গান। আর টিস্যু কালচারের জনক কে? হ্যাভারল্যান্ডের বিজ্ঞানী হ্যাভারল্যান্ডের। এটা মেডিকেল কোশ্চেন, মেডিকেল অনেক কয়েকবার আসছে এটা। টিস্যু কালচারের জনক কে? হ্যাভারল্যান্ডের। এটা সালটা সহ পড়বা, বইয়ে আছে কত সালে উনি আবিষ্কার করছে টিস্যু কালচার, ঠিক আছে? আচ্ছা, টিস্যু কালচার কয় ধরনের আছে? কি কি ধরনের টিস্যু কালচার আছে?
টিস্যু কালচারের ধরন। বা ক্লাসিফিকেশন যাই বলি না কেন। স্যার গ্যাপ রাখবো খাতার মধ্যে কেন? প্রত্যেক পয়েন্টের পরে। না, আচ্ছা ঠিক আছে। তাহলে কি কি? কক্ষমুকুল কালচার, মেরিস্টেম কালচার, প্রোটোপ্লাস্ট কালচার, পরাগধানী বা অ্যান্থার কালচার, তারপর হচ্ছে ক্যালাস কালচার, প্রোপাগেশন কালচার। তো কক্ষমুকুল নিয়ে করলে কক্ষমুকুল কালচার, মেরিস্টেম, মেরিস্টেম মানে কি ভাজক টিস্যু, মেরিস্টেম নিয়ে করলে মেরিস্টেম কালচার, প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট মানে কোষের প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট মানে কি কোষের শুধু প্রোটোপ্লাজম গুলো নেওয়া হয়েছে, পুরো কোষ নেওয়া হয়নি, তাহলে প্রোটোপ্লাজম নেওয়া হলে প্রোটোপ্লাস্ট কালচার। পরাগধানী দিয়ে করলে পরাগধানী কালচার। ক্যালাস, ক্যালাস মানে হচ্ছে টিস্যু খণ্ড, ক্যালাস মানে কি টিস্যু খণ্ড। আর মাইক্রোপ্রোপাগেশন মানে হচ্ছে কি বেশি ছোট স্যাম্পল গুলো নিলে ওটাকে বলা মাইক্রোপ্রোপাগেশন। আচ্ছা এখানের মধ্যে দেখো এই যে কক্ষমুকুল, মেরিস্টেম, প্রোটোপ্লাস্ট, ক্যালাস, এগুলো সবগুলো কি ডিপ্লয়েড, এগুলো সবগুলো কি ডিপ্লয়েড। ডিপ্লয়েড। স্যার মাইক্রো প্রপাগেশনের পুরো কালচার লিখতে হবে না? না, এগুলো সবগুলো কি ডিপ্লয়েড। কেন? একটা উদ্ভিদ তো ডিপ্লয়েডই হবে, নরমাল একটা উদ্ভিদ কি অবশ্যই ডিপ্লয়েড। কিন্তু একটা উদ্ভিদের কোষ বা একটা উদ্ভিদের কোন একটা স্যাম্পল সেটাও কি হবে ডিপ্লয়েড হবে। কিন্তু পরাগধানী, এই পরাগধানী জিনিসটা কি বলতো? পরাগধানী মানে যেখান থেকে পরাগরেণু, যেখানে পরাগরেণু থাকে, কি থাকে পরাগরেণু থাকে। আর পরাগরেণুর ভিতর কি থাকে? উদ্ভিদের শুক্রাণু থাকে। এখন শুক্রাণু ডিম্বাণু এগুলো কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? এগুলো হ্যাপ্লয়েড, এগুলো হ্যাপ্লয়েড। তাহলে পরাগধানী কালচার থেকে যে উদ্ভিদ তৈরি হবে সেটা কি রকম উদ্ভিদ হবে? হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদ হবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হ্যাপ্লয়েড উদ্ভিদ বা হ্যাপ্লয়েড লাইন তৈরি করা যায় কোন কালচারের মাধ্যমে? পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ বা হ্যাপ্লয়েড লাইন তৈরি করা যায়। আর এই যে কালচারগুলোর মধ্যে এর মধ্যে সবচেয়ে ভালো কালচার হচ্ছে, সবচেয়ে উত্তম হচ্ছে কোনটা? মেরিস্টেমটা। সবচেয়ে উত্তম এবং সবচেয়ে জীবাণুমুক্ত কালচার হচ্ছে কোনটা? মেরিস্টেম কালচারটা। ঠিক আছে, এই দুইটা কথা মনে রাখবা। যেহেতু পরাগধানী নিজেই হ্যাপ্লয়েড, সুতরাং তার থেকে যে কালচার, তাকে কালচার করে যে উদ্ভিদটা পাবো সেই উদ্ভিদটাও কি হ্যাপ্লয়েড। সেজন্য সায়েন্টিস্টরা পরাগধানী কালচারের মাধ্যমে কি প্রতিষ্ঠা করছে? হ্যাপ্লয়েড উদ্ভিদ বা হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, পজ করো। তাহলে আমরা এখন বলবো টিস্যু কালচারের ধাপগুলো, স্টেপ অফ টিস্যু কালচার। এক নম্বর ধাপের নাম কি? মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। আমরা যে একটা টিস্যু কালচার করব, টিস্যু কালচারের জন্য আমরা প্রথমে একটা উদ্ভিদ নির্বাচন করব, তারপরে না সেখান থেকে একটা টিস্যু কালেক্ট করব। ঠিক আছে, আচ্ছা এখন আসো এই উদ্ভিদটা কিভাবে আমরা উদ্ভিদটা নির্বাচন করব। পদ্ধতি হচ্ছে কি সুস্থ। আমরা যে উদ্ভিদটা নির্বাচন করবো সেই উদ্ভিদটা হতে হবে কি সুস্থ, হেলদি হতে হবে, নিরোগ, কোনো ধরনের কি থাকা যাবে না, রোগ থাকা যাবে না। ঠিক আছে, এবং
উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ উন্নত জাতের উদ্ভিদ হতে হবে। তুমি এমনি কোনো ভালো জাতের একটা উদ্ভিদ না যেটা থেকে ভালো ফল পাওয়া যায় না, ভাবে যাবে উদ্ভিদকে টিস্যু কালচার করে এতে করে টাকা নষ্ট করার কোনো মানে হয় না, কারণ টিস্যু কালচার অনেক ব্যয়বহুল পদ্ধতি। তাহলে আমরা মাত্র উদ্ভিদ নির্বাচনের সময় কি কি জিনিস আমরা মাথায় রাখবো, কি খেয়াল করব? সুস্থ উদ্ভিদটা হতে হবে কিরকম? সুস্থ, নিরোগ এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। আচ্ছা, নিলাম, ভালো কথা। এরপরে নির্বাচন করলাম। ধরো নির্বাচন করার পরে আমরা উদ্ভিদের কোন জায়গা থেকে নিব এটা আগেই বলে আসছি, অক্ষমুকুল, শীর্ষমুকুল, মেরিস্টেম মানে ভাজক টিস্যু, অর্থাৎ যে উদ্ভিদের যে অংশটা সবচেয়ে বেশি বিভাজিত হয়, যেটা সেল ডিভিশন বা কোষ বিভাজনের হার অনেক বেশি, সেই জায়গা থেকে আমরা স্যাম্পলটা নিব। তাহলে আমরা প্রথমে উদ্ভিদ বাছাই করব। প্রথমে কি বাছাই করব? উদ্ভিদ। কি দেখে উদ্ভিদ বাছাই করব? সুস্থ হতে হবে, নিরোগ হতে হবে এবং উন্নত জাত বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। এইগুলো দেখে আমরা উদ্ভিদটা বাছাই করব। এরপর আমরা কি বাছাই করব? ওই উদ্ভিদটা থেকে কি নিব? একটা স্যাম্পল, একটা টিস্যু নিব। এরপরে কি? টিস্যু নিব। ওই টিস্যুটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট, সরি, ওটাকে বলা হচ্ছে কি? এক্সপ্ল্যান্ট। ওটাকে বলা হচ্ছে কি? এক্সপ্ল্যান্ট। তাহলে তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক একটা প্রশ্ন আসে, এক্সপ্ল্যান্ট কি? তাহলে তুমি কি বলবা? এক্সপ্ল্যান্ট কি বললে? এটা উন্নত জাত। মাতৃ উদ্ভিদ থেকে যে স্যাম্পলটা বা যে টিস্যুটা নেওয়া হয় সেটাকে কি বলা হয়? এক্সপ্ল্যান্ট বলে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এক্সপ্ল্যান্ট কি জিনিস বুঝছো তো? এটা জ্ঞানমূলকে 1 নম্বরের জন্য আসে। এরপর আসো 2 নম্বর ধাপ। ধরো আমি যে একটা উদ্ভিদ, সাপোজ ধরো এটা একটা উদ্ভিদ ছিল, এটা একটা পুরো একটা উদ্ভিদ ছিল, বড় একটা উদ্ভিদ। এখান থেকে ধরো আমি এই জায়গা থেকে একটা কি নিলাম? টিস্যু নিলাম। এই জায়গা থেকে একটা কি নিলাম? টিস্যু নিলাম। এটা হচ্ছে ধরো সেই টিস্যুটা। এটা হচ্ছে কি? সেই টিস্যুটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে এক্সপ্ল্যান্ট। ঠিক আছে, এক্সপ্ল্যান্ট নিলাম। তাহলে 1 নম্বর ধাপ শেষ। 2 নম্বর ধাপের নাম কি? আচ্ছা, 2 নম্বর ধাপের নাম হচ্ছে একটা কালচার মিডিয়াম তৈরি করা। কি তৈরি করা? কালচার মিডিয়াম। কালচার মিডিয়ামটা আমরা কোথায় তৈরি করব? একটা ডিশের মধ্যে, একটা কিসের মধ্যে? ছোট একটা ডিশের মধ্যে অথবা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। তাহলে আমরা এরকম একটা ছোট ডিশের মধ্যেও করতে পারি, অথবা এরকম একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যেও করতে পারি। তাহলে ডিশও নিতে পারি, কনিক্যাল ফ্লাস্কও নিতে পারি। তো তোমাদের বইয়ে কিসের কথা বলা হয়েছে? কনিক্যাল ফ্লাস্কের কথা বলা হয়েছে, সেজন্য আমি ডিশ দিয়ে দেখাচ্ছি। তাহলে 2 নম্বর ধাপের নাম কি? 2 নম্বর ধাপের নাম হচ্ছে স্যার ক্যাশ নিবেন? কালচার মিডিয়া তৈরি। কি তৈরি? কালচার মিডিয়া তৈরি বা আবাদ মাধ্যম তৈরি, বাংলায় বললে আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া তৈরি। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই যে একটা উদ্ভিদকে, একটা এক্সপ্ল্যান্টকে আমি এখানে রাখবো, তো ওকে আমি খালি কাঁচের মধ্যে একটা কনিক্যাল ফ্লাস্ক একটার মধ্যে ফেলে রাখলে হবে? এটা একটা কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক এটা কিসের তৈরি? কাঁচের তৈরি। এর মধ্যে ফেলে রাখলে হবে? ওখানের মধ্যে ও বেঁচে থাকার জন্য যে পুষ্টিগুলো দরকার সেগুলো দিতে হবে। এখন সেখানে আমরা কি দিব? মাটি তো দিব, কিন্তু সাথে কি দিব? পুষ্টি হিসাবে কি দিব? পানি। পুষ্টি হিসাবে আমরা দিব হচ্ছে জৈব সার, ফাইটো হরমোন দিব। কি দিব? ফাইটো মানে উদ্ভিদ। ফাইটো শব্দের অর্থ কি? উদ্ভিদ। ফাইটো শব্দের অর্থ উদ্ভিদ। হরমোন মানে উদ্ভিদ হরমোন। কারণ উদ্ভিদের বৃদ্ধির জন্য কি দরকার? হরমোন দরকার। নরমালি এই উদ্ভিদটা যদি আমরা রোপণ করতাম, মানে মাটিতে রোপণ করতাম, সে অটোমেটিক্যালি কি পাইতো? হরমোন পাইতো। ওই যে বীজ থেকে তৈরি হয়েছে, সেই বীজ থেকে হরমোন পাইতো। কিন্তু এখন তো আমি এটা টিস্যু কালচারের জন্য টিস্যু একটা কেটে নিছি, ওখানে তো হরমোন পাবে না সে। তাহলে হরমোন আমাকে বাইরে থেকে কি দিতে হবে? সাপ্লাই দিতে হবে। তারপর শর্করা দিতে হবে, কারণ আমরা জানি উদ্ভিদ, যে কোনো প্রাণী বেঁচে থাকার জন্য কি দরকার? শক্তি দরকার। আর শক্তি আসে কোত্থেকে? শ্বসন থেকে, সবাত শ্বসন থেকে, অ্যারোবিক রেসপিরেশন থেকে। সবাত শ্বসন। এখন সবাত শ্বসন মানে কি লাগবে? শর্করা লাগবে। শর্করাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইলে কি পাবো আমরা? এটিপি পাবো, ঠিক না? এটিপি। সেজন্য আমাদেরকে শর্করার উৎস হিসেবে দিব সুক্রোজ। কি দিব? 2 to 4% সুক্রোজ দিব। কি দিব? 2 to 4% সুক্রোজ দিব।
3 নাম্বার আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ভিটামিন দিব। কি দিব? ভিটামিন। ভিটামিন। তাহলে কয়টা জিনিস হলো? ফাইটো হরমোন, 2 থেকে 4% সুক্রোজ, আর হচ্ছে কি ভিটামিন। এগুলো আমরা দিব 2 থেকে 5% 4%। 2 থেকে 4%। কি এটা? সুক্রোজ। সুক্রোজ মানে সুক্রোজের দ্রবণটা 2 to 4% দ্রবণ তৈরি করবো আর কি, ঘনমাত্রাটা 2 to 4% হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। এগুলো সব আমরা এখানে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ফ্লাক্সের মধ্যে এগুলো সব দিলাম। এখন এগুলো দেওয়ার পরে এই জায়গাটা তো সফট থাকবে, ঠিক আছে না? সফট, একদম নরম থাকবে। তো এই জায়গাটাকে এরকম সফট রাখা যাবে না, এটাকে একটু কি করতে হবে? শক্ত করতে হবে। শক্ত করার জন্য আমরা এখানে একটা বিশেষ শর্করা দিব, এটার নাম হচ্ছে এগার। কি দিব? এগার। আমাদের মনে রাখবা, এই যে কালচার মিডিয়া বা আবাদ মাধ্যমগুলো অনেক ধরনের আছে। সফট মানে তরল। এগারটা কি স্যার? হ্যাঁ, এগার একটা আসতেছি। তাহলে কালচার মিডিয়াগুলো অনেক ধরনের আছে। একটা হচ্ছে একদম তরল, পানির মতো তরল একটা কালচার মিডিয়া হতে পারে, জেলের মতো হতে পারে। তারপরে সফট হতে পারে, তারপর হচ্ছে কঠিন হতে পারে। তো আমাদের টিস্যু কালচারের জন্য দরকার কিরকম আবাদ মাধ্যম? কঠিন আবাদ মাধ্যম দরকার, কঠিন আবাদ মাধ্যম দরকার। তাহলে এগুলো দেওয়ার পরে ওই জায়গাটা কিরকম হবে? নরম হবে, একটু ভেজা ভেজা হবে। তো ওইটাকে কঠিন করার জন্য আমরা কঠিনীকরণ মাধ্যম হিসেবে, সলিডিফিকেশন মিডিয়া হিসেবে, সলিডিফিকেশন সাবস্টেন্স, কঠিনীকরণ পদার্থ হিসেবে আমরা কি দিব? এগার দিব। এগার কি? এগার হচ্ছে একটা পলিস্যাকারাইড। এগার হচ্ছে একটা কি? পলিস্যাকারাইড, অর্থাৎ শর্করা জাতীয় পদার্থ। সোজা কথা বললে একটা শর্করা জাতীয় পদার্থ। তো যে মিডিয়াগুলোতে এগার দেওয়া হয় সেগুলোকে বলা হয় এগার মিডিয়াম। কি বলা হয়? এগার মিডিয়াম। অর্থাৎ যে মিডিয়াগুলোতে এগার ব্যবহার করা হয়, যে মিডিয়াগুলোকে কঠিনীকরণ মাধ্যম হিসেবে এগার ব্যবহার করা হয়, সেগুলোকে এগার মিডিয়াম নামেও ডাকা হয়। তাহলে টিস্যু কালচার আমরা কোন মিডিয়াম ব্যবহার করি? এগার মিডিয়াম ব্যবহার করি। আচ্ছা, এই যে মিডিয়ামটা আমরা বানাইছি, এখানে এখনো এক্সপ্ল্যান্টকে আমরা দিছি? দিই নাই। মনে রাখবা, নমুনা দেওয়ার আগ পর্যন্ত মিডিয়াকে বলা হয় বেজাল মিডিয়াম। কি বলা হয়? বেজাল মিডিয়াম। কখন পর্যন্ত বেজাল মিডিয়াম বলবো? নমুনা দেওয়ার আগ পর্যন্ত। কারণ তখন তো আমরা একটা বেসিক মিডিয়াম তৈরি করছি, কিন্তু ওখানে কোনো কি দিই নাই, নমুনা স্থাপন করি নাই। তাহলে বেজাল মিডিয়াম। তাহলে আমরা এখন যে মিডিয়ামটা স্থাপন করলাম, এটা কি মিডিয়াম? বেজাল মিডিয়াম। কেন এটা বেজাল মিডিয়াম? এখনো এখানে কি দিই নাই, নমুনা। আর এই বেজাল মিডিয়ামটা কোন টাইপের মিডিয়াম? এগার টাইপের মিডিয়াম। এই বেজাল মিডিয়ামটা কোন টাইপের মিডিয়াম? এগার টাইপ। কেন এগার টাইপের মিডিয়াম? কারণ এখানে কঠিনীকরণ হিসেবে আমরা কি ব্যবহার করছি? এগার ব্যবহার করছি। এবং এটার পিএইচটা মেইনটেইন করতে হবে 5.5 থেকে 5.8 এর মধ্যে। 5.5 থেকে 5.8 এর মধ্যে এটার পিএইচটা মেইনটেইন করতে হবে। কিসের এটা পিএইচ? মিডিয়ামের পিএইচ আর কি, বেজাল মিডিয়ামের পিএইচ। তাহলে পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসবে পিএইচটা। ঠিক আছে? ক্লিয়ার? একটু ক্লিয়ার গেল। এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার দাও। 3 নম্বর ধাপের নাম হচ্ছে নির্বীজকরণ। 3 নম্বর ধাপের নাম কি? বা স্টেরিলাইজেশন। মনে আছে স্টেরিলাইজেশন পড়েছিলাম? ইয়েস স্যার। নির্বীজকরণ বা স্টেরিলাইজেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা প্রথমে নির্বীজকরণ করব। এক্সপ্ল্যান্টকেও আমার নির্বীজকরণ করতে হবে, বেজাল মিডিয়ামকেও আমার নির্বীজকরণ করতে হবে। এক্সপ্ল্যান্ট একটা জীবিত পদার্থ, ঠিক না? এটা টিস্যু, একটা জীবিত টিস্যু, যেটার প্রাণ আছে। এটা কি আমরা এই অটোক্লেভ করতে পারবো? অটোক্লেভে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উদ্ভিদ একটা অংশ দাও, উদ্ভিদটা চলে যাবে। কিন্তু এটা তো কাঁচের জিনিস, এটা তাপমাত্রায় গলবে না, এটাকে আমরা করতে পারবো। তাহলে আমরা নির্বীজকরণ করবো কাকে? মিডিয়াম। নির্বীজকরণ করবো কাকে? মিডিয়াম। কোন পদ্ধতিতে? অটোক্লেভ। মিডিয়ামকে নির্বীজ করবো অটোক্লেভ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? অটোক্লেভ পদ্ধতি। অটোক্লেভ পদ্ধতি মানে শর্ত কি বলছিলাম? এটা পরীক্ষা আসবে। শর্ত হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আচ্ছা, 15 পাউন্ড প্রতি ইঞ্চি স্কয়ারে চাপ, আর সময় কতক্ষণ? 15 থেকে 20 মিনিট সময় ধরে করতে হবে। তোমাদের বইয়ে সরাসরি 20 মিনিট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অটোক্লেভের শর্ত মনে রাখবা। আর এক্সপ্ল্যান্ট, এই এক্সপ্ল্যান্টকে কিভাবে করব? স্টেরিলাইজ করব। হ্যাঁ, এক্সপ্ল্যান্টটাকে কিভাবে স্টেরিলাইজ করব? এটাকে নিশ্চয়ই অটোক্লেভ পদ্ধতিতে করব না। না, এটা কি অ্যালকোহল? এটাকে রাসায়নিক পদ্ধতিতে করব। 95% অ্যালকোহল। অ্যালকোহল হোক বা অন্য কোনো কিছু, রাসায়নিক পদ্ধতিতে আমরা করব। অথবা আমরা যদি এটা কালেকশনের নমুনা কালেকশন করার সময় যদি আমরা সঠিকভাবে কালেকশন করতে পারি, নির্বীজকরণ নাও করতে হতে পারে। কারণ আমরা যদি উদ্ভিদের এমন একটা পার্ট নিচ্ছি যে পার্টটা অলরেডি সেফ, নাও করতে হতে পারে। ঠিক আছে? আমরা এটাকে রাসায়নিক পদ্ধতিতে করব। এইটুকু মনে রাখো, তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, নির্বীজকরণ করলাম।
তাহলে আমরা মিডিয়াও নির্বীজকরণ করলাম, এক্সপ্ল্যান্টকেও কি করলাম, নির্বীজকরণ করলাম, ইংরেজিতে বললে স্টেরিলাইজেশন। অর্থাৎ ওই জায়গাটাকে ব্যাকটেরিয়া মুক্ত এবং জীবাণু মুক্ত এবং স্পোর মুক্ত, শুধু জীবাণু মুক্ত না, স্পোরও থাকবে না, ভবিষ্যতে এখানে কোনো ধরনের ইনফেকশন হওয়ার চান্স নেই। ঠিক আছে, ক্লিয়ার? 2 নম্বর ধাপ গেল। আচ্ছা, এরপর আসো 3 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ না 3 নম্বর ধাপ গেল না, 4 নাম্বার ধাপ। এখন 4 নম্বর। 4 নম্বর ধাপের নাম কি? আচ্ছা, তাহলে 4 নম্বর ধাপ কি? মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন। মিডিয়ামে অর্থাৎ এই যে এক্সপ্ল্যান্টটা আমরা কালেক্ট করছিলাম, এটাকে আমরা এখন কোথায় স্থাপন করব? মিডিয়ামে স্থাপন করব। স্থাপন করে দিলাম, স্থাপন করে দিলাম। এবং করে দেওয়ার পরে মুখটা কি করে দিব? বন্ধ করে দেব, তুলা দিয়ে বন্ধ করে দিব, যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে। কারণ ভিতরে যদি বাতাস ঢুকে, বাতাসের সাথে কি ঢুকে যাবে? জীবাণু ঢুকে যাবে। আচ্ছা, এই হচ্ছে 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ তাহলে বোঝা গেল না? জি স্যার। এরপর হচ্ছে 5 নম্বর ধাপ। তাহলে এগুলো ছোট ছোট ধাপ এগুলো। 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপ কি? ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। কি সৃষ্টি? ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, এটা কি জিনিস দেখো তো, আমরা এই যে এত সব স্থাপন করলাম, স্থাপন করার পরে এটাকে কোথায় রাখবো? এই জিনিসটাকে রাখবো কোথায় বলতো? এই জিনিসটাকে আমরা পরীক্ষাগারে রাখবো। এই জিনিসটাকে আমরা কোথায় রাখবো? পরীক্ষাগারে রাখবো। যে যে পরীক্ষাগার বা ল্যাবরেটরিতে যে রাখবো, ল্যাবে কিছু পরিবেশ মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? পরিবেশ। কিরকম পরিবেশটা? কিরকম? ওখানে আলো কিরকম হবে, তাপমাত্রা কিরকম হবে, সেগুলো সবগুলো কি পরিবেশের তাপমাত্রা হতে হবে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হতে হবে কি 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আলোর তীব্রতা হতে হবে 3000 থেকে 5000 লাক্স। আলোর তীব্রতা হচ্ছে কি লাক্স। 3000 থেকে 5000 লাক্স। আর আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা হতে হবে 70 থেকে 75%। কত হতে হবে? তাহলে তুমি যে ল্যাবরেটরিতে রাখবা, যে পরীক্ষাগারে রাখবা, সেই পরীক্ষাগারের পরিবেশটা হতে হবে, সেখানে তাপমাত্রা হতে হবে 17 থেকে, তার মানে ওখানে এসি চালাইতে হবে। এসি চালিয়ে এর মধ্যে সেট করতে হবে। কারণ আমরা নরমালি স্বাভাবিক রুম টেম্পারেচার কত? 25 ডিগ্রি। তাহলে এটা 25 ডিগ্রিতে হবে না, এরকম 17 থেকে 20 ডিগ্রিতে। আলোর তীব্রতা রাখতে হবে 3000 থেকে 5000 লাক্সে। আর আপেক্ষিক আর্দ্রতা রাখতে হবে কত? 70 থেকে 75%। দেখছো কত জটিল জিনিস এগুলো? একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, নাহলে ক্যালাস এই এক্সপ্ল্যান্টটা মরে যাবে। আচ্টা, এবার তুমি যে এখানে এক্সপ্ল্যান্ট স্থাপন করছো, এই এক্সপ্ল্যান্টটাতে কোষ বিভাজন হবে। এই তুমি এত সুন্দর করে সবকিছু মেনটেন করার পরে সে আবার কি শুরু করে দিবে? কোষ বিভাজন শুরু করে দিবে। কোষ বিভাজন শীত প্রধান দেশে, তাহলে ওদের ওখানে ওরা মেনটেন দিতে হবে। হ্যাঁ, না এসি দিয়ে মেনটেন করবে আর কি। আচ্ছা স্যার, এসি দিই কেন? এসি তে বাড়ানো কমানো যায় না তাপমাত্রা? আচ্ছা, তারপর এই যে ও এক্সপ্ল্যান্ট, ওকে এখন আমরা কি বলবো না? এক্সপ্ল্যান্ট বলবো না। কেন এক্সপ্ল্যান্ট বলবো না বলো তো? কারণ এটা ছোট্ট একটা টিস্যু ছিল, আগে ছোট্ট একটা টিস্যু ছিল, এখন সেটা কোষ বিভাজন হয়েছে। কি হয়েছে? কোষ বিভাজন হয়েছে। কোষ বিভাজন হয়েছে, কিন্তু শুধু এরকম কতগুলো কোষের খণ্ড তৈরি হয়েছে, আলাদা করে মূল, কাণ্ড, পাতা এরকম কোনো উদ্ভিদ তৈরি হয়নি। যখন এরকম একটা টিস্যুর মধ্যে কোষ বিভাজন হয়ে এরকম বড় একটা খণ্ড তৈরি হয়, তখন এটাকে বলা হয় টিস্যু খণ্ড। কি বলা হয়? টিস্যু খণ্ড, বা সুন্দর করে বললে কি হয়? ক্যালাস। তাহলে ক্যালাস মানে কি? টিস্যু খণ্ড। ক্যালাস মানে কি? টিস্যু খণ্ড। ঠিক আছে, এই টিস্যু খণ্ড থেকে আমরা কাণ্ড পাবো, পাতাও পাবো, কিন্তু কি পাবো না? মূল পাবো না। মূলের জন্য আলাদা করে তাকে কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। সেটা পরের ধাপে আসতেছে। তাহলে এই ধাপে বুঝছো কিনা? ক্যালাস শব্দের অর্থ বুঝছো কিনা? আচ্ছা, তাহলে ক্যালাস থেকে আস্তে আস্তে কি হবে? মূল হবে। অসংখ্য এরকম ছোট ছোট, এটা ক্যালাস হবে এরকম। এরপর ধাপে দেখবা এরকম ক্যালাস গুলো থেকে দেখবা অনেকগুলো ছোট ছোট চারার মধ্যে তৈরি হয়েছে। ছোট ছোট কিসের মধ্যে তৈরি হয়েছে? চারার মধ্যে তৈরি হয়েছে, কিন্তু কোনো কি নাই? শিকড় নাই। কোনো কি নাই? শিকড় নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যালাসটা দেখতে কি রকম হবে বলো তো? ক্যালাসটা দেখতে হবে হচ্ছে এরকম একটা ছোট এরকম খণ্ডের মতো হবে, তার উপর এরকম ছোট ছোট কি
চারার মতো কতগুলো জিনিস দেখা যাবে। এটার নামই হচ্ছে ক্যালাস। এটার নামই হচ্ছে কি ক্যালাস। আচ্ছা ভালো, ক্যালাস হয়ে গেল। এরপরে 6 নম্বর ধাপ, এটা বুঝছো কিনা? এরপর হচ্ছে 6 নম্বর ধাপ। 6 নম্বর ধাপ কি? মূল উৎপাদক মাধ্যমে মিডিয়ামে স্থানান্তর। মূল উৎপাদক মিডিয়ামে স্থানান্তর। আচ্ছা, এখন ধরো আমার আরেকটা মিডিয়া বানাতে হবে। আরেকটা কি বানাতে হবে? মিডিয়া আগে থেকে বানায় রাখা হবে জিনিসটা, ঠিক আছে? এরকম কনিক্যাল ফ্লাক্সে নিয়ে এখানে যথাযথ আগের মতো বিভিন্ন পুষ্টি পদার্থ যা দেওয়ার তা দিব। মূল তৈরি করার জন্য আলাদা করে হরমোন দিতে হয়। মূল তৈরি করার জন্য আলাদা করে কি দিতে হয়? হরমোন দিতে হয়। তারপর দিয়ে ওখানে আমরা কি করব? এই জিনিসটাকে এখানে এখন কি করে দিব? ট্রান্সফার করে দিব। এই জিনিসটাকে এখানে এখন কি করে দিব? ট্রান্সফার করে দিব। মূল উৎপাদক মিডিয়াম এখন ট্রান্সফার করলে এখানে আস্তে আস্তে কি তৈরি হবে? কি তৈরি হবে? মূল তৈরি হবে, শিকড় তৈরি হবে। কারণ আমরা মূল উৎপাদক মিডিয়ামে কি করে ফেলছি? স্থাপন করে ফেলছি। তাহলে শিকড় যখন তৈরি হয়ে যাবে তখন এদেরকে আমরা কি বলতে পারবো? পূর্ণাঙ্গ চারা বলতে পারবো। এদেরকে আমরা পূর্ণাঙ্গ কি বলতে পারবো? চারা, গাছের চারা বলতে পারবো। আচ্ছা, এরকম দেখবা ছোট্ট একটা টিস্যুখণ্ডে এরকম ছোট্ট একটা জায়গায় হাজার হাজার চারা তৈরি হয়। একটা দুটা না, কতগুলো? হাজার হাজার চারা তৈরি হয়। অনেক খালি চোখে ভালো করে দেখাও যাবে না, এতগুলো চারা তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবো? এই চারাগুলো আস্তে আস্তে কি হবে? বড় হবে। নির্দিষ্ট একটা সাইজে যখন চলে আসবে একটা একটা চারাতে, তখন ওকে আমরা এই চারাগুলোকে আমরা কোথায় স্থাপন করব? টবে। ছোট ছোট টব বানাবো। নার্সারির টব আছে না? এত বড় টবটা নার্সারির টব, তো ছোট ছোট টবে স্থানান্তর করবো। তাহলে 6 নম্বর ধাপের নাম কি? টবে স্থানান্তর। 6 নম্বর ধাপের নাম হচ্ছে টবে স্থানান্তর। টবে নিয়ে যেতে হবে। 6 নম্বর ধাপ না তো? 7 নম্বর ধাপের মনে হয় তো না, 5 নম্বর তো ক্যালাস। আচ্ছা, এটা তো 6 হবে। হ্যাঁ, এটা 6 হবে। তাহলে 7 নম্বর হচ্ছে কি? টবে স্থানান্তর। আচ্ছা, টবে স্থানান্তর করে কি করব? বাইরে নিয়ে যাব নাকি? নার্সারিতে বাইরে নিয়ে যাব? নিয়ে যাওয়া যাবে না, ল্যাবরেটরিতে রাখতে হবে। টবে স্থানান্তর করে ল্যাবরেটরিতে রাখতে হবে। কিভাবে আমরা তাহলে এটাকে সারা জীবন কি ল্যাবরেটরিতে রাখবো? নার্সারিতে তো নিয়ে যেতে হবে। তো আমরা করবো কি? ওকে প্রতিদিন অল্প অল্প করে, ধরো প্রথম দিন 5 মিনিটের জন্য বাইরে আলোতে নিয়ে গেলাম। অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে করে কি পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাওয়াতে হবে। পরিবেশের আস্তে আস্তে খাপ খাওয়াতে হবে। এবং একটা নির্দিষ্ট টাইম যখন হয়ে যাবে, যখন তাকে মোটামুটি পরিবেশে থাকার উপযোগী হবে, তখন তাকে পরিবেশে বা মাঠ পর্যায়ে কি করতে হবে? পরিবেশে বা মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে, স্থানান্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনেক কষ্ট করে আমরা এরকম চারা পেলাম। এখন কথা হচ্ছে আমরা এই পদ্ধতিতে কেন শুধু চারা তৈরি করতে যাব? আমরা সংক্ষেপে বলছি, এই পদ্ধতিতে চারা আমরা কখন তৈরি করব? যখন আমাদের খুব অল্প সময়ের মধ্যে অনেক চারা দরকার হবে, অথবা একটা উদ্ভিদ বিলুপ্তপ্রায় উদ্ভিদ, এটা ঠিক মতো বীজ পাওয়া যাচ্ছে না, তখন এটা চারাটা আমরা কিভাবে তৈরি করব? কালচার করে আমরা অনেকগুলো চারা তৈরি করে ফেলতে পারি, উদ্ভিদটাকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারি। তারপর ধরো যে উদ্ভিদগুলোতে কি চারা তৈরি করা কঠিন, কলা একটা উদাহরণ দিচ্ছি, যেমন কলাতে চারা তৈরি করা কঠিন, বাঁশের ক্ষেত্রে চারা তৈরি করা কঠিন, ঠিক আছে? এদের ক্ষেত্রে আমরা টিস্যু কালচার করতে পারি। টিস্যু কালচারের সুবিধা কি? একটা টাইম অনেকগুলো চারা তৈরি হয়। যেমন তোমাকে যদি বলে যে 1000 চারা আমার এখান থেকে লোহাগাড়া নিয়ে যেতে হবে, মানে 1 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে, তাহলে তোমাকে বিশাল এক ট্রাক ভাড়া করতে হবে 1000 চারার জন্য। কিন্তু তুমি কি টিস্যু কালচারের মাধ্যমে 1000 চারার জন্য ট্রাক ভাড়া করতে হবে? ল্যাবরেটরি থেকে একটা নির্দিষ্ট পরিবেশে তুমি সহজে কি করতে পারো? পরিবহন করতে পারো, কারণ 1000 চারা ছোট্ট একটা জায়গায়। এটা হচ্ছে একটা সুবিধা, ঠিক আছে? আর অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে এটা অনেক জটিল প্রসেস। সাধারণ কেউ ব্যক্তিগতভাবে এটা করতে হবে, বড় একটা ল্যাব তৈরি করতে হবে, অনেক খরচের বিষয় আছে, অনেক কিছু মেনটেন করতে হয়। তাহলে খরচ, জটিল প্রসেস হওয়ার কারণে এটা হচ্ছে এটার অসুবিধা। আর সুবিধা কি? অনেক চারা এট এ টাইম পাওয়া যায়, বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোকে বাঁচানো সম্ভব হচ্ছে। আর যেগুলো থেকে চারা তৈরি করা কঠিন যে উদ্ভিদগুলো, সেগুলোতে আমরা টিস্যু কালচারের মাধ্যমে সহজে কি করতে পারি? চারা তৈরি করতে পারি। আর আমরা কোন জায়গা থেকে টিস্যু নিচ্ছি এটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের হ্যাপ্লয়েড চারা, হ্যাপ্লয়েড উদ্ভিদ পর্যন্ত কি করে ফেলতে পারতেছি? তৈরি করে ফেলতে পারতেছি। তাহলে এগুলো হচ্ছে টিস্যু কালচারের গ্রস কিছু সুবিধা। তো আমরা টিস্যু কালচারের সুবিধা কি, টিস্যু কালচার পৃথিবীতে কি কি উন্নতি সাধন হয়েছে, বাংলাদেশে টিস্যু কালচারের কি অবস্থা, এগুলো নিয়ে আলাদা ক্লাস হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা বললাম কি টিস্যু কালচার জিনিসটা কি, টিস্যু কালচার কিভাবে করতে হয়, ধাপগুলো, এগুলো থেকে রিটেনে কোশ্চেন আসে, এমসিকিউ তে কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমাদের টিস্যু কালচার। 9-10 আমরা পড়ছি, তবে এখানে আরেকটু ব্রড ছিল, এর দুটোই হচ্ছে, ঠিক আছে?